ইট পাটকেল মারা ছাড়া কিছুই নাই, তাদেরকে তাজা বুলেট দিয়ে রোখাটা এটা আসলে স্বাধীনতা কতখানি বিপর্যয় বলে আপনি মনে করেন? রাবার বুলেট এবং তাজা বুলেট দুটোই আমরা পেয়েছি, এবং তাজা বুলেটের সংখ্যাও কম ছিল না, সেখানে অনেক তাজা বুলেট ছিল। বড় একটি মিছিল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই স্বাধীনতা অর্জন বলেন, সেটি অবশ্যই পূরণ হয়েছে বুকের তাজা রক্তের বিনিময়ে। যোগাযোগ বন্ধ হওয়ার কারণে সব জায়গায় সেই ওষুধগুলো সাপ্লাই দেওয়া সম্ভব হয়নি, সরবরাহ ছিল না। তাজা রক্ত দিয়েছে কিন্তু ছাত্র জনতা, আমরা দেখেছি যে ছাত্ররা শুরু করেছেন। আইসিইউগুলোতে খোঁজ নিয়ে দেখবেন আপনি বেশ কিছু রোগী এখনো ভর্তি আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও ফিরে এলাম সমসাময়িক বিষয় নিয়ে বহি বাংলা টেলিভিশনের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান সাম্প্রতিক। সাথে আছি আমি আনিসুর রহমান, এবং আজ আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আশরাফুজ্জামান হামিদ। তিনি সভাপতি সোসাইটি অব ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অব মানিকগঞ্জ SDSM। যারা হামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসকদের যে ভূমিকা ছিল সে বিষয়টি নিয়েই। ডাক্তার হামিদ, আপনি একজন তরুণ চিকিৎসক, এবং এই তরুণ চিকিৎসক হিসেবে আপনার যে সংগঠন SDSM সেটি ডাক্তার এবং স্টুডেন্টদের মানে সমন্বয়ে এই সংগঠনের কার্যক্রম। তো যেটি আমরা দেখলাম যে স্বাধীন বাংলাদেশ হলো, যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ঝাঁপিয়েছিলেন, মানে মোট কথা যে যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, বিভীষিকাময় নিরস্ত্র অর্থাৎ খালি হাতে পুলিশের গুলির সামনে বুক বেঁধে দিয়েছিলেন, এরকম অসংখ্য শিক্ষার্থী যারা ছিলেন হতাহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন পুলিশের গুলিতে, কেউ বা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বেডে। তো সেই দিক থেকে আপনাদের চিকিৎসকদের কেমন ভূমিকা ছিল সে সময়ে আর কি? আমি প্রথমেই স্মরণ করতে চাই যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, শ্রদ্ধা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, এবং যারা আহত হয়েছেন, যারা তাদের শরীরে একটা অংশ হারিয়ে ফেলেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। আমি এর সাথে একটা কথা আমি আপনাকে জানাতে চাই, যে জিনিসটা আসলে আপনি যে কথাটা আমাকে বললেন, সোসাইটি অফ ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ, অ্যাকচুয়ালি আমরা এই সংগঠনটার যতজন সদস্য আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, মানিকগঞ্জে যারা আছেন সেখানে আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত আছেন। তো সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যাচিভমেন্ট বলেন, আমাদের হয়তোবা এটা কোনো জেলা কেন্দ্রিক সংগঠন হলেও জেলাভিত্তিক কোনো কার্যক্রম আমরা পরিচালনা করিনি, কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আমরা কার্যক্রমটি পরিচালনা করতে সক্ষম হয়েছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনে আমরা রাস্তায় নেমে যে মানে আমাদের ডাক্তার সমাজটা কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, ডাক্তার সমাজটা হচ্ছে পুরো দেশের জন্য, আমরা পুরো দেশের জন্য, সকলের জন্য, এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা কোনো দল মত নির্বিশেষে যে কোনো মানুষ আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সেবা দিতে বাধ্য থাকি এবং বাধ্য দেই আমরা। তো এই জায়গা থেকেই প্রথমত আমি বলবো, ডাক্তার সমাজ আসলে সবসময়ই দেশপ্রেমের একটা উদাহরণ তৈরি করে, এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এবং তারা সেই ক্ষেত্রে যত অসুস্থ এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আক্রান্ত হয়েছে, যারা এর সঙ্গে যুক্ত ছিল সরাসরি, এবং যারা পরোক্ষভাবে আক্রান্ত হয়েছে, সবাইকে এ ডাক্তার সমাজ সর্বোচ্চ পরিমাণ তাদের সহযোগিতা করেছে এবং চিকিৎসা দিয়ে নিশ্চিত করেছেন। জি, আচ্ছা, সেদিক থেকে আপনাকে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো বৈষম্য বিরোধী, এবং নির্বিচারে পুলিশ যখন গুলিবর্ষণ করলো, এবং সেই দিক থেকে অসংখ্য তখন সরকারপন্থী যারা নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তো এই যে একটা কি বলবো, যে একটা খুব ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। তো এই আমরা দেখেছি যে কিছু কিছু চিকিৎসক তারা তাদের ফেসবুকে দিয়েছেন, বা অনেকেই দিয়েছেন যে জরুরি রক্তের প্রয়োজন হলে বা চিকিৎসার প্রয়োজন হলে তাদেরকে নক দিতে। তো নিশ্চয়ই আপনারাও সেরকমটাই করেছিলেন, এবং অনেকেই দেখা গিয়েছে যে হসপিটালে যারা না আসতে পারতেছেন তারা দৌড়ে গিয়েছেন চিকিৎসা সেবা নিশ্চিত করতে, প্রাথমিক অন্তত, তারপর তো হাসপাতালে আনা হয়েছে। তো সেখানে আপনাদের কেমন ভূমিকা ছিল? সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রথমে বলতে চাই, যেটা সরকারি হাসপাতালগুলো হিসাব করেন এবং যে বেসরকারি হাসপাতাল যেগুলো, জি, সবগুলোতেই তখন রোস্টার ডিউটি যেভাবে চলছিল সেভাবে কিন্তু রোস্টার ডিউটি চলছিল না। আচ্ছা, অনেকেই
যখন তাকে 6 ঘন্টা কিংবা 12 ঘন্টা ডিউটি দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে সে 24 ঘন্টা ডিউটি করেছে এবং সেই ক্ষেত্রে যতটুকু ম্যান পাওয়ার ছিল যে 10 জন সেখানে 20 জন স্টেজ সাপোর্ট দিয়েছে, স্টুডেন্ট থেকে শুরু করে আমজনতা সবাই কিন্তু এগিয়ে এসেছিল। রক্তের প্রয়োজনে কিন্তু কখনো আমাদেরকে বসে থাকতে হয়নি যে একজন ডক্টর রক্তের প্রয়োজন, কিন্তু সেখানে দেখা গেছে যে অনেক বেশি মানুষের সাপোর্ট আমরা পেয়েছি, যেটা দেশের ক্রান্তি লগ্নে সব মানুষ এগিয়ে এসেছিল, সাধারণ জনতা থেকে শুরু করে সবাই। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে সেখানে আসলে কারো কোনো কার্পণ্য ছিল না সেই সেবাদানে, এবং ডাক্তার সমাজকে সবাই কিন্তু সহযোগিতা করেছে এবং তারাও তাদের রাতের ঘুম, দিনের ক্লান্তি, এগুলোকে সবগুলোকে পাশ কাটিয়ে সর্বোচ্চ পরিমাণ সেবা নিশ্চিত করার জন্য তারা উপস্থিত ছিলেন, চেষ্টা করেছেন এবং মিলিয়ে কাজ করেছেন। জি, এবং যদিও রাস্তায় যোগাযোগের ব্যবস্থা ভালো ছিল না, একটা অনিশ্চয়তা, জীবনের অনিশ্চয়তা ছিল, এবং সেইখানে কমিউনিকেশন যে বিষয়টা সে জায়গাটাও অনেকটা অনিশ্চয়তার মাঝখানে ছিল, সেটাও প্রপারলি করা যায়নি। তবুও এই অবস্ট্রাকশনসগুলোকে ওভারকাম করে এই যে আমাদের বিঘ্নতা যেটা ছিল সেটাকে পাশ কাটিয়ে ডাক্তাররা এবং সাধারণ জনগণের সাথে যারা এখানে সেবা নিতে এসেছেন এবং সেবা যারা নিবেন তাদের পাশে যারা দাঁড়িয়েছেন, এদের সাথে সুন্দর একটি সেতুবন্ধন তৈরি হয়েছিল, যে কারণে এই স্বাস্থ্য সময়টাকে আমরা সুন্দরভাবে তাদেরকে সেবা দিতে পেরেছি, মানে শতভাগ সেবা নিশ্চিত করবার চেষ্টা করেছি। আচ্ছা, এই সীমাবদ্ধতার দিক থেকে অনেক সীমাবদ্ধতাই তো থাকে আপনাদের সেবা দেওয়ার ক্ষেত্রে বা সেবা নেবার ক্ষেত্রে যারা আছেন, অর্থাৎ অসুস্থ হয়ে যারা মানে আসেন, আর বিশেষ করে পিকেটিংয়ের শিকার, রাবার বুলেটে শিকার, বা আমি যদি এখন জানতে চাই আপনার কাছ থেকে যে কেমন এই যে আন্দোলন থেকে শুরু করে আন্দোলন পরবর্তীতে কেমন সংখ্যা এসেছে যে আপনাদের হসপিটাল ভর্তি হতে, সেটা ছাত্র জনতা কেমন সংখ্যা, মানে প্রতিদিন তো অনেক লোকই এসেছে, তাই না? তো আপনারা কেমন দেখেছেন? সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি প্রথম দিকে, মানে এটা আসলে এই স্ট্যাটিস্টিক্সটা আপনি হসপিটাল ঘুরলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে অ্যাকুরেট হিসাবটা। আনুমানিক আপনার কেমন দেখেছেন, এবং স্ট্যাটিস্টিক বলতে গেলে এরকম হতাহতের ঘটনাগুলো কেমন ছিল? রাবার বুলেট ছিল, কিছু তাজা বুলেটও তো কিন্তু দেখা গিয়েছে। আপনি আমার সাথে একমত কিনা আমি জানি না, তো আপনার কাছে শুনবো যে আসলে কি কি ইনজুরি নিয়ে এসেছিল হসপিটাল। রাবার বুলেট এবং তাজা বুলেট দুটোই আমরা পেয়েছি, এবং তাজা বুলেটের সংখ্যাও কম ছিল না, সেখানে অনেক তাজা বুলেট ছিল। এখন সেই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন সরকারি হাসপাতালে এবং বেসরকারি জায়গাগুলোতেও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল এই হতাহতের ঘটনা। শুধু যে বুলেটের আঘাতেই মানুষ মানে হতাহত হয়েছিল সেটাও কিন্তু না, এখানে বিভিন্ন ধরনের আপনি লাঠি ছোটা কিংবা ইটের আঘাত কিংবা বিভিন্ন ধরনের আঘাতও ছিল এখানে। তো সেই ক্ষেত্রে এর সংখ্যাও কম না, এবং এখন পর্যন্ত কিন্তু মারা যাচ্ছে, এখনো মারা যাচ্ছে, এবং হসপিটালে এখনও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। আইসিইউগুলোতে খোঁজ নিয়ে দেখবেন আপনি বেশ কিছু রোগী এখনও ভর্তি আছে, এবং সেটা সার্জারি ডিপার্টমেন্ট বলেন, মেডিসিন ডিপার্টমেন্ট বলেন, সব জায়গায় এই ইয়েটা আছে। আর এর মাঝখানে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যেমন ওষুধের অপর্যাপ্ততা, যেটা হচ্ছে যোগাযোগ বন্ধ হওয়ার কারণে সব জায়গায় সেই ওষুধগুলো সাপ্লাই দেওয়া সম্ভব হয়নি, সরবরাহ ছিল না, ফার্মেসিগুলো খোলা ছিল না, সরকার যতটুকু সাপোর্ট দিয়েছে সেটা হয়তো বা প্রপারলি মানে সাফিসিয়েন্ট ছিল না। জি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সব কিছু ওভারকাম করে এখন পর্যন্ত সরকার সেটাকে মেনটেন করতে চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটা হয়তো এই বর্তমান যে পরিস্থিতি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারি। দর্শক, সময় হলো বিরতির, ফিরে আসবো বিরতির পর। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকো। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল আজকের অতিথি ডাক্তার আশরাফুজ্জামান হাবিম, যিনি সভাপতি সোসাইটি অব ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অব মানিকস SDSM-এর। এবং আজকে যে বিষয় সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিকিৎসকদের ভূমিকা। বিরতির আগে যেমনটি বলছিলেন ডাক্তার হামিম, সেটি হচ্ছে যে ছাত্র জনতার এই যে একটি মিছিল, বড় একটি মিছিল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই স্বাধীনতা অর্জন বলেন, সেটি অবশ্যই পূরণ হয়েছে বুকের তাজা রক্তের বিনিময়ে, যদি আপনি আমার সাথে একমত হন। এবং এই তাজা রক্ত দিয়েছে কিন্তু ছাত্র জনতা, আমরা দেখেছি যে ছাত্ররা শুরু করেছেন, এবং এই পরবর্তীতে জনতা কিন্তু তাদের এখানে একতা জানানোর পরেই কিন্তু এক বড় ধরনের গণ অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানে আমরা আজকে পেলাম স্বাধীন বাংলা। তো ডাক্তার আশরাফুজ্জামান হাবিম, আমি আপনার কাছ থেকে এই পর্যায়ে একটু জানবো যে ছাত্র জনতা, আপনি যেমনটা বলছিলেন যে বিরতির আগে, যে এখানে তাজা বুলেটও পাওয়া গিয়েছে,
তো তাজা বুলেট এটা কিন্তু খুবই একটা দুঃখজনক বিষয়, যেখানে হচ্ছে একটা নিরস্ত্র ছাত্র, যেখানে কিন্তু হাতে কিছু নাই, ইট পাটকেল মারা ছাড়া কিছুই নাই, তাদেরকে তাজা বুলেট দিয়ে রোখাটা, এটা আসলে স্বাধীনতা কতখানি বিপর্যয় বলে আপনি মনে করেন, বা অবক্ষয়? আসলে আমি এই সংকটপূর্ণ অবস্থায় আমি এই বিষয়ে যে কোনো সময়ই বুলেট দিয়ে আঘাত করাটা কাম্য নয়। জি। এবং এটা হচ্ছে একটা মানে কষ্টের বিষয় যে স্বাধীন বাংলায় এরকম হয়েছে। এটার জন্য আসলে কষ্ট এবং দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আমাদের খুব একটা বেশি কিছু করার থাকে না। যদিও পরিস্থিতিটা একসময় রাজনৈতিক এবং একটা সময় জাতীয় পর্যায়ে চলে গিয়েছে। তো আমি যে বিষয়টাকে প্রাধান্য দিতে চাই, সে বিষয়টা হচ্ছে স্বাস্থ্যসেবার যে বিষয়টা। এবং এটা তো আসলে একটা আন্দোলনের মাঝখানে এই জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা আমরা দেখব যে ৫২তে এরকম হয়েছে, ৭১-এর সময় হয়েছে। আপনার চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া, এবং যে প্রক্রিয়া অবশ্যই এটা কখনোই কাম্য নয় যে একটা দেশের একটা তাজা প্রাণ এবং মেধাবী ছাত্ররা, আমি অবশ্যই মেধাবী বলবো প্রতিটা ছাত্রকেই, যারা বাংলার জন্য প্রাণ দিয়েছে, যারা প্রতিটা আন্দোলন সফল করার জন্য রাস্তায় নেমেছে। তো সেই জায়গা থেকে এদের মৃত্যু কিংবা এদের আহত হওয়ার ঘটনা কোনোটাই কাম্য নয়, সেখানে তাজা বুলেট সেটাও কাম্য নয়। তো আমি প্রথমেই এটার জন্য আসলে মানে কষ্টই পাই এবং স্বাভাবিক, একটা ডাক্তার হৃদয়ে ব্যথা অনুভব আমরা করতেনি। আপনারা সবসময়ই তো চাই। একেবারে কাছ থেকে দেখেছেন এবং সেবা দেবার চেষ্টা করেছেন। একটা মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন, বাঁচিয়েছেন, আবার অনেককে চলেও যেতে দেখেছেন। এটা তো আপনারা খুব কাছ থেকে দেখেছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা খুব কাছ থেকে তাদেরকে দেখেছি। কিন্তু যখন আপনার আইসিইউতে চলে যায় কিংবা ওটিতে চলে যায়, তখন তো আপনারা তার কষ্টটা কতখানি, সেটি কিন্তু আপনারা খুব কাছ থেকে অবজার্ভ করেন। তো এ পর্যায়ে একটু যদি একটু ভিন্ন কিছু প্রশ্ন করি, যে কিছুর জন্য আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন এক পর্যায়ে গণ-অভ্যুত্থানের রূপ নিল। তো প্রত্যেকটা সেক্টরেই যদি আমরা ধরি, এখন ছাত্র জনতা, এখন ছাত্ররা, এখনকার যে কেয়ারটেকার সরকার প্রধান যিনি আছেন, প্রধান সহ তাদের প্রত্যেকটা উইংসে কিন্তু যাচ্ছেন। প্রত্যেকটা সেক্টরে যে রন্ধ্রে দুর্নীতি, বিশেষ করে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, এটা কিন্তু অনেক বড় একটা দুর্নীতি। আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না। এই যে দুর্নীতিগুলো কিন্তু এখন আস্তে আস্তে বেরিয়ে আসতেছে, থলের বিড়াল। কোভিড মহামারীর সময় একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, এবং যখনই কোনো একটা বিষয়, স্বাস্থ্য রিলেটেড কোনো একটা বিষয় চলে আসে, কিংবা স্বাস্থ্য ডেভেলপমেন্ট কোনো বিষয় চলে আসে, তখন কিন্তু হাজার কোটি কোটি টাকা দুর্নীতি বেরিয়ে আসে। তো ডাক্তার সমাজের মধ্যে, অর্থাৎ আপনারা যারা চিকিৎসক যারা আছেন, আপনারা তো অবশ্যই অসুস্থ মানুষকে চিকিৎসায় আপনারা নিবেদিত প্রাণ। কিন্তু এই যে দুর্নীতিগ্রস্ত যারা চিকিৎসক হিসেবে আছেন, কিংবা যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলোতে যারা আছেন, এবং যদি আমরা বলি সরকারের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে ওই উইংসে যারাই আছেন, এই যে দুর্নীতির যে মিশে যাওয়া, ডাক্তারদের যে দুর্নীতির ভেতরে মিশে যাওয়া, এবং আপনাদের ভেতরকে যে একটা বিশাল ডিভাইডেশন একটা তৈরি হয় অনেক সময়, এখানে পক্ষ ঢুকে যায়, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, এরকম অনেক পক্ষ থাকে, তাই না? যে আওয়ামী লীগের একটা দল থাকে, বিএনপির একটা দল থাকে, জামাতের একটা দল থাকে, কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু চিকিৎসকদের উচিত কি? মানুষের সেবাদান। এবং এই সেবাদানকে পুঁজি করে যারা দুর্নীতি করে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই দুর্নীতি বন্ধ হওয়া প্রয়োজন আছে কিনা? তবে হ্যাঁ, আপনার কথায় আমি একমত। কারণ প্রথমত আমি বলতে চাই, ডাক্তার সমাজটা একটা অভিন্ন সমাজ, এবং এই জায়গাটা হচ্ছে মানুষের সরাসরি খুব সেন্সিটিভ একটা ইস্যুতে কাজ করে, এবং এটা আমরা সেবাটাকে দিয়ে রাখি সেবা হিসাবেই, চিকিৎসা পেশাটাই সেবা হিসেবেই দেখা হয়। তবে এই ক্ষেত্রে যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে এখানে ডিভাইডেশনের কোনো সুযোগ নেই। জামাতপন্থী, বিএনপিপন্থী, এটা যার যার ব্যক্তি চিন্তাভাবনা, ব্যক্তি মতবাদ। বাট আমি বলবো একটা কথা, যেটা হচ্ছে ডাক্তাররা কিন্তু প্রতিটা সেক্টরেই এ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে কিংবা হওয়ার সময়, যখন বাংলাদেশের 1971 সাল আসলো, তখন কিন্তু ডাক্তাররা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে সেবা দিয়েছেন। সেরকম ইতিহাস, বিরল ইতিহাস এবং খুব গর্বিত ইতিহাস বাংলাদেশ ডাক্তারদের আছে, বাংলাদেশের সব ডাক্তারদের আছেন। তো সেই ক্ষেত্রে আমি দলমত নির্বিশেষের ঊর্ধ্বে গিয়ে বলবো ডাক্তার সমাজ দলমত নির্বিশেষের বাইরে। এবং এখানে আরেকটা বিষয় যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে আপনি যখনই যে আন্দোলন বলেন, যে মেসাকার বলেন, সেই মেসাকারে কিন্তু, যেমন আপনি যদি রানা প্লাজা ধসের কথা বলেন, সে সময় কিন্তু আপনি দেখবেন যে স্বেচ্ছাসেবীদের সাথে ডাক্তাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। হাজার হাজার লাশের গন্ধ ছিল সেখানে, এবং সেই হাজার হাজার লাশের ভিড় থেকে খুঁজে বের করে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে, আপনি সেই চিত্রগুলো খুঁজে বের করেন, দেখবেন যে সেখানে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের। তো এই জায়গাতে কিন্তু তাদের একটা মানে
মৃত্যু কখনো কাম্য না, কিন্তু তাদের একটা পাওনা থাকে, সেটা হচ্ছে মানসিক শান্তি। তারা সেই সময়টা যোদ্ধা হতে পেরেছে। আপনি এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে হয়তো বা দেখবেন কিছু ডাক্তার একাত্মতা ঘোষণা করেছে, একদিন হয়তো বা 2 দিন তারা শহীদ মিনারে গিয়েছে। কিন্তু আমি বলবো প্রতিটা ডাক্তার কিন্তু প্রতিটা জায়গা থেকে প্রতিনিয়ত এখানে কিন্তু সেবা দিয়ে গেছে। তো আপনি তাদেরকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের বাইরে রাখার সুযোগ নেই, তারা কিন্তু এখানে আছে। এবং এখানে সামগ্রিকভাবে যে বিষয়টা আমি বলতে চাই আসলে, এই সে চিকিৎসা সেবা কিংবা চিকিৎসার যে চেইন অফ কমান্ড, যেটা একদম টপ টু বটম যে জায়গাটা, এখানে মাঝে মাঝে অনেক মিসম্যানেজমেন্ট আছে। দুর্নীতি আমি অবশ্যই বলবো, কিন্তু সেই দুর্নীতি দূর করার মতো কিংবা স্পেসিফিক করে বলার মতো এত সূক্ষ্ম জ্ঞান আমার নেই। কিন্তু ওভারঅল যে জিনিসটা আমরা দেখি আমজনতার চোখ দিয়ে, সেটা শুধু বলতে চাই যে হসপিটালের বাইরে কিছু সিন্ডিকেট থাকে, যারা পেশেন্ট এবং ডক্টরের মাঝখানে ঢুকে পেশেন্টদেরকে ক্ষতিগ্রস্ত করে। এটা একটা বাজে সিন্ডিকেট। এটাকে নতুন সরকার, যারা কাজ করার স্পৃহা দেখাচ্ছে, যারা কাজ করার উদ্যম দেখাচ্ছে, তাদের প্রতি আমার আকর্ষণ থাকবে এবং অনুরোধ থাকবে এই জিনিসটা দেখা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ সাপোর্ট স্বাস্থ্য সেক্টরে আসে, বরাবরই এসেছে, সেগুলো নিশ্চিত করা যে প্রপারলি আমরা সেগুলো পেয়েছি কিনা, কোন হসপিটালে কি দরকার সেটা আমরা। অনেক বিগ বিগ বাজেট হয় কিন্তু এই স্বাস্থ্য খাতে। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই দুর্নীতিবাজরা কিন্তু কোনো দলের না, এটা কিন্তু একটা সিন্ডিকেট। এবং প্রতিটি দল যখন কাজ করতে চায়, যখন যে সরকার এসে কাজ করতে চেয়েছে, এই সিন্ডিকেট কিন্তু বারবার এখানে মাথা ঢুকিয়েছে এবং সেই জায়গা থেকে এটাকে দিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে, নস্যাৎ করার চেষ্টা করেছে। আচ্ছা, তো সেই জায়গাটাকে আমি চাই যে নতুন তারুণ্য সেটাকে ওভারকাম করে আসুক। তাদের জন্য শুভকামনা থাকলো, এবং তারা যাতে এই সিন্ডিকেটগুলোকে ব্রেকডাউন করতে পারে সেটার ব্যাপারে তাদের জন্য আরও বেশি শুভকামনা থাকলো এবং তাদের প্রতি আশা থাকলো। এবং আপনারা চিকিৎসক, এই তরুণ চিকিৎসক প্রজন্মের কিছু করবার আছে কিনা এই মুহূর্তে? দেখেন আমাদের বা সেই সাথে আমি একটু যোগ করি যে বৈষম্য বিরোধী প্রত্যেকটা সেক্টরে বৈষম্য শিকার অনেকেই ছিলেন। সেই বৈষম্যগুলো কিন্তু এখন ভাঙার একটা চিন্তাভাবনা হচ্ছে বা ভেঙেও ফেলেছে কিছু কিছু জায়গায়। তো আপনাদের চিকিৎসকদের মধ্যে এই ধরনের বৈষম্যের নিশ্চয়ই রয়েছে। দেখেন, আমি যদি সামগ্রিকভাবে বলি, জি, সেই ক্ষেত্রে চিকিৎসকদের মাঝখানে বৈষম্য অনেক বেশি। বৈষম্য বলতে হচ্ছে এখানে আপনার একটা সময় ছিল যে প্রমোশনের যে বিষয়টা, প্রমোশনের জায়গাটা আটকানো ছিল। মেডিকেল অফিসার হয়ে অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে। অন্যান্য সেক্টরের সাথে এটা একটা বিশাল তুলনা। যদি এটা সরকারি বিষয়, এটা আমলাতান্ত্রিক কিছু বিষয় থাকে, মন্ত্রণালয়ের কিছু বিষয় থাকে, এটার অবশ্যই দেখভালের জন্য তারা আছেন এবং তাদের প্রতি আহ্বান থাকবে যে এই গ্যাপটা যেন ক্লিয়ার হয়ে থাকে। এবং বেসরকারিভাবে যারা চিকিৎসা প্রদান করছে, সেবা দিচ্ছে, তাদের বিষয়টা যেন একটা সমন্বয় করা হয়। আচ্ছা, এটা অবশ্যই আমার পক্ষ থেকে বলার থাকবে। এবং জুনিয়র চিকিৎসক যারা আমাদের মতো তরুণ চিকিৎসক, যারা নতুন করে বাংলাদেশে একটা স্বপ্ন দেখে সবসময়, সেটা আজকে থেকে নতুন বাংলার গড়বার প্রত্যয়ে, জি, এবং স্বাস্থ্য সেক্টর একটা বড় খাত, মৌলিক চাহিদার একটা বড় জায়গা, একটা অন্যতম চাহিদা, সেই জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে যাতে সাজানো যায়, দলমত নির্বিশেষে সবাই এক জায়গায় দাঁড়িয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই জায়গাটায় তৈরি করার জন্য ডাক্তারদেরকে আহ্বান করব। তরুণ ডাক্তার সমাজ যেন রাজনৈতিক মতাদর্শ কিংবা তার সব মতাদর্শকে পাশে ফেলে শুধুমাত্র মানুষের জন্য কাজ করে, এবং সেই জায়গাটাতে আমাদের যতটুকু ঘাটতি আছে সেই জায়গাগুলো যেন আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের আজকের যে ফলাফল, আজকের যে দিন এবং আজকের বর্তমান যে তত্ত্বাবধায়ক বলেন আপনি কি কিংবা সরকার, জি, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই বারবার যে বৈষম্য বিরোধী আন্দোলন হবে, কিন্তু তার চেয়ে বড় কথা যে এখানে রোগী কিংবা আপনার রোগীর যেন কোনো প্রকার ভেদ না হয়, বাংলাদেশ এখানে যাতে কোনো প্রকার বৈষম্য না হয়, কোনো প্রকার যে একটা রোগী গরিব, মিডল বা হায়ার মানের, এটা দেখে যাতে বংশ পরিচয় না দেখা, রোগী মানে রোগী যেন রোগী হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে এই সরকারি হাসপাতালগুলো সমাজের ধনী শ্রেণী থেকে একদম নিম্নবিত্ত চরম গরিব শ্রেণী পর্যন্ত যেন এই হাসপাতালে সেবা নিতে পারে, এরকম এবং সেবার মান যাতে একই থাকে, এরকম একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, যাতে মানুষের আস্থাটা বাংলাদেশের চিকিৎসার উপরেই থাকে, আমাদেরকে যেন বাইরে যেতে না হয়। জি, আমরা একটা জিনিস আমি আরেকটু যোগ করতে চাই, জি,
আমরা অনেক দুর্নীতিবাজদেরকে দেখেছি মানি লন্ডারিং করতে। জি। তো সেই জায়গাতে দুর্নীতিবাজরা যেমন মানি লন্ডারিং করছে, আমরা চিকিৎসা খাতটাকে যদি উন্নত করি, দেশের টাকাটা কিন্তু বাইরে যাওয়া বন্ধ হবে। আচ্ছা। আমরা মানে উন্নত দেশগুলোতে চিকিৎসা নিতে যাওয়ার জন্য যে টাকা আমরা ব্যয় করি, সেটা যদি আমার বাংলাদেশে সম্ভব হয়, তাহলে আমার ভোগান্তি এবং আমার চিকিৎসা সেবা নিশ্চিতটা বাংলাদেশে অনেক সহজেই হয়। জি। তো সেই ক্ষেত্রে যারা এখানে প্রশাসনিকভাবে কাজ করে যাচ্ছেন, তারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন। আর এইখানে সিন্ডিকেটটাকে শুধুমাত্র অমিট করার যদি সুযোগ থাকে, সেই ক্ষেত্রে তাদের চেষ্টা এবং তাদের যে সিন্ডিকেটটা ভেঙে ফেলতে হবে, একবার চিরতরে ডিস্ট্রয় করতে হবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনার সাথে আমি আবার একটু যোগ করতে চাই, আবার পুনরাবৃত্তি করতে চাই, বৈষম্য, অর্থাৎ রোগীদের ক্ষেত্রে যে বৈষম্য, যেমন আপনি এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, তো এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে দেখা যায় যে অনেক সময় যে অপারেশনের সময় পাওয়া যায় না, বেড পাওয়া যায় না, একটা দীর্ঘ লাইনের একটা সূত্রিতা হয়, এবং সেখানে রেফারেন্স খুব বেশি কাজে দেয়। রেফারেন্স যার যত রেফারেন্স, দেখা গেছে 1 মাস আগে ভর্তি হয়েও সেও অপারেশনের যেতে পারছে না, তার গুরুত্বপূর্ণ অপারেশন করাতে হবে, কিন্তু সে সিরিয়াল পাচ্ছে না। কিন্তু একদিন হলো ভর্তি হয়েছে, তার পরের দিনই সে অপারেশনে ঢুকে গেল। এইখানে কিন্তু একটা বড় ধরনের ব্যাপার আমরা দেখি, বৈষম্য একটা দেখি। আপনি যেটা বলছিলেন যে এই ধরনের বৈষম্য যাতে সৃষ্টি না হয়, স্পেসিফিক করা উচিত এই বিষয়গুলোতে, যে একজন রোগীর ক্ষেত্রে যদি জাত, ধর্ম, বংশ পরিচয় দেখা হয়, বা তার যদি মামা দাদা চাচা না থাকে, তার কি সে চিকিৎসা পাবে না? তার কি সঠিক অর্থে চিকিৎসার যে গভর্নমেন্ট থেকে যে সহযোগিতা করা দরকার, সেই সহযোগিতা কি পাবে না? এই বিষয়গুলো কি অবশ্যই এখন তুলে ধরা উচিত কিনা? এই ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, তাদেরকে অবশ্যই মনিটরিং করা উচিত বলে মনে করছেন কিনা এই বিষয়টা? আমি আপনাকে একটা বিষয় একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে যে এখানে আসলে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে চিকিৎসা দেওয়া হয়, এবং ধনী গরিবের যে বিষয়, আমি বৈষম্য কিন্তু কাউন্টিং হয়, একটা সিরিয়াল কাউন্টিং যেটা হয়, সেটাতে আমি আসবো। আমি আরেকটা জিনিস আপনাকে পরিষ্কার করি, সেটা বৈষম্যের যে বিষয়টা আমি পূর্বেই বলেছি, যে ধনী শ্রেণী থেকে গরিব শ্রেণী পর্যন্ত, এটাকে আমি বৈষম্য বলতে এই জায়গায় বুঝিয়েছি যে সবাই যেন এই সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসার মতো মানটাকে তৈরি করতে পারি আমরা। বৈষম্য মানে হচ্ছে এই না যে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি না। এখানে আপনার বড় লোক থেকে শুরু করে, ধনী থেকে শুরু করে, আপনি বললেন রোগী লেভেলে যা আছে সবাইকে সবাই চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন এখানে বৈষম্যের এই জায়গাতে আমি আপনাকে আরেকটু অ্যাড করতে চাই, যে এখানে সবার সিরিয়ালের যে বিষয়টা, যে এখানে অপারেশন কিংবা সার্ভিস, আসলে আমাদের কিন্তু যে পরিমাণ ধারণ ক্ষমতা, যে পরিমাণ লোকবল, তার মাঝখানে তারও অনেক বেশি পেশেন্টের সংখ্যা, ওভারলোড নিয়েও কিন্তু আজকে অনেক, ধরেন আপনার আমার যে লজিস্টিক সাপোর্ট, সরকারি হাসপাতালগুলো এনাফ লজিস্টিক সাপোর্ট নাই, তারপরেও কিন্তু সেই বলতে গেলে 1:10 হিসাবে কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে। কিন্তু এই যে নাই আপনি বললেন, কিন্তু বাজেট যখন করা হয় তখন কিন্তু বড় বড় বাজেট করা হয়, এই বাজেটের কিন্তু 1/3 ভাগের 2 ভাগে কিন্তু চলে যায় সেই দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে, যে কারণে তো লজিস্টিক আইটেম নাই কিনা আমার মতে। এখন আপনার মতে কি বলবেন সেটা জানি না। এখানে কেন এত বড় বড় বাজেট আমরা দেখি যে স্বাস্থ্য খাতে এত বড় বড় বাজেট, তাহলে কেন আমাদের এই লজিস্টিক আইটেম থাকবে না? আমাদের লোকবল ঘাটতি কেন থাকবে? সেখানেও তো পূরণ করবার কথা। দেখেন, এখানে আবার কিছু বিষয় থাকে, লোকবল যে ব্যাপারটা যেটা থাকে, লোকবল নিয়োগ দেয়া কিংবা এখানে পদায়ন করা, ডক্টরদেরকে পোস্টিং দেয়া, সেই বিষয়টা একটা মন্ত্রণালয় ডিল করছে। এবং এখানে আরেকটা মন্ত্রণালয় ডিল করে হচ্ছে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়টা। আর এখানে দেখেন, আমাদের পেশেন্টের ধারণ ক্ষমতা থাকে 50 জন, সেখানে পেশেন্ট হচ্ছে 250 জন। তো সেই ক্ষেত্রে একটা কিন্তু চাপ থেকেই যায়, যেখানে আমাদের ডক্টর দরকার 50 জন, সেখানে কিন্তু আমার পোস্ট দেখা গেছে যে আমার সেখানে পর্যাপ্ত নাই। এবং যেখানে আপনার ধরেন যেমন হসপিটাল যেগুলোতে আছে আপনার 10 বেডের আইসিইউ ছিল, সেগুলোকে 20 বেড করা হয়েছে, 30 বেড করা হয়েছে, কিন্তু সেখানে ম্যান পাওয়ার কিন্তু পর্যাপ্ত নাই। কিন্তু সেই স্বল্প মানব সম্পদ বলেন, আপনি হিউম্যান রিসোর্স বলেন, কিংবা লজিস্টিক সাপোর্ট দেওয়ার পরেও সেখানে কিন্তু চালাতে হচ্ছে বাংলার মানুষকে সেবা দেওয়ার জন্য। তো সেই জায়গাটাতে চাইলেই যে খুব তাড়াতাড়ি এটাকে ওভারকাম করা সম্ভব সেটাও কিন্তু না, এটা একটা প্রসিডিউরের মাধ্যমে আপনাকে আসতে হবে। তো সেই জায়গাটাতে ওভারকাম করার জন্য বর্তমান সরকার যেই আসুক, সরকারকে অবশ্যই আমি বলবো আমার জায়গা থেকে যে এই জিনিসগুলোতে যেন নজর দেওয়া হয়। এবং আমাদের এই বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন, তিনি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে বিশেষ, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমরা চাইলেই ওভারনাইট ওভারকাম করা পসিবল না, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে একটু ধৈর্য ধরতে হবে সবাইকেই,
এবং সেই জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে এবং দুর্নীতির জায়গাটাকে আমাদের বন্ধ করতে একেবারে চিরতরে বন্ধ করে দিতে চিরতরে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে। এবার যদি আপনাকে বলি যে আপনার যে সংগঠন স্টুডেন্ট এবং ডাক্তারদের সমন্বয়ে একটি সংগঠন, তো এই সংগঠনে আপনার স্টুডেন্টদের প্রতি এবং চিকিৎসকদের প্রতি আহ্বান করার কিছু আছে কিনা, যদি এই মুহূর্তে আহ্বান করতে চান? দেশের এই স্বাধীন বাংলার প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতির মুক্ত হোক, সকলে চিকিৎসা পাক সুন্দরভাবে, তবেই তো জীবনমান উন্নতি হবে। তো সেদিক থেকে যদি বলার কিছু থাকে এই মুহূর্তে। আসলে আমাদের সংগঠন যদিও নামটা হচ্ছে সোসাইটি অফ ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ, কিন্তু আমরা শুধু জেলাভিত্তিক কার্যক্রম নিয়ে নাই, আমরা এটা মোটামুটি সারা বাংলাদেশব্যাপী করেছি। আমাদের যত ডক্টর যেখানে আছে আমরা কিন্তু সেভাবে করেই সার্ভিস দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি যেসব প্রোগ্রাম করে থাকি কিংবা যেসব কাজ করে থাকি সেটা হচ্ছে আপনার ত্রাণ বিতরণ, যেমন বন্যা, অতি বন্যা। এবার ইনশাল্লাহ আমরা একটা প্রোগ্রাম করব বৃক্ষরোপণ অভিযান, এবং এখানে দেখা গেছে যে শীতার্তদের মাঝখানে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র। তারপর বিভিন্ন সময় গরিব দুঃস্থদের মাঝখানে আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি, এবং সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ যতটুকু পারি সেটা হচ্ছে আমরা ফ্রি ওষুধ দিয়ে থাকি। তো এই যে বিষয়গুলো, এটা আমি মনে করি শুধুমাত্র সরকারের পক্ষে কিন্তু সম্ভব নয়, এই কাজগুলোকে একার পক্ষে সম্ভব নয়, যে আমাদের সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এবং এই সরকার দলমত নির্বিশেষে। এবং আমার যে জিনিসটা আমি বারবার ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে সরকার তো আসলে জনগণ নিয়েই সরকার, এবং আমরা জনগণের একটা অংশ, আমরাই জনগণ, তো আমরাই সরকার। তো আমরা শুধু সরকার করবে বলে বসে থাকলে আমাদের জায়গা থেকে আসলে আমরাই আমাদেরকে বঞ্চিত করছি। আচ্ছা, আমরা যদি একদম মানুষের দোরগোড়ায় চলে যাই, দুস্থ মানুষের দোরগোড়ায় চলে যাই, আমাদের পক্ষে কিন্তু সেটা সম্ভব। শুধু সরকারি উদ্যোগেই যেতে হবে বিষয়টা এমন না, আমরা বেসরকারি উদ্যোগে, নিজেদের উদ্যোগেও যদি যাই তাহলেই কিন্তু সরকার এনরিস্ট হবে এবং সরকারের এই উদ্যোগগুলো সফল হবে। এবং আমরা সবসময় চাই সরকারের সাথে কাজ করার জন্য। ইনশাল্লাহ সামনের দিকেও এই সংগঠন এবং সংগঠনের প্রতিটি সদস্য বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রতি দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এবং সর্বশেষে যে জিনিসটা বলবো, যেটা সত্য, সেটা হচ্ছে ডাক্তার সমাজ এক এবং অভিন্ন, এবং এই অভিন্ন এবং এক সমাজই সারা বাংলাকে ইনশাল্লাহ একটা স্বাস্থ্যসেবা, সর্বোচ্চ পরিমাণ স্বাস্থ্যসেবা দিয়ে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই আমি বিশ্বাস করি। বা আমরাও বিশ্বাস করি এরকমটাই, যে অবশ্যই সেটি স্থাপন হবে। এবং আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সাথেই থাকুন। এবং আপনারা দুর্নীতি বন্ধে চিরতরে যাতে এটি বন্ধ হয়, দেশ এবং সমাজ এবং রন্ধ্রে রন্ধ্র থেকে সেটি নিশ্চিতে কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে এই মুহূর্তে।